নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের মনের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দিলারা বেগমের সাথে কথাবার্তা শেষ করে রাইতা যখন বের হলো তখন সন্ধ্যা 7টা। রুমে ঢুকে থেকে স্বপ্নিল তখনও ঘুমিয়ে। সে যে 5টার দিকে ঘুমিয়েছিল এতক্ষণও ঘুম ভাঙেনি তার। এদিকে রাইতার মনে বইছে উতাল পাতাল ঝড়। সে তো বেশ বড় করে শাশুড়িকে বলে এলো স্বপ্নিল ওকে ভালোবাসে, কিন্তু আদৌ এই কথাটা স্বপ্নিলের মুখ থেকে শুনতে পাবে তো? ছেলেটা দুনিয়ার সব কথা বলে ওর সাথে, কিন্তু ভালোবাসি বলে না কখনো। রাহিতার মনে অভিমান জাগে, অজানা কষ্টে দুচোখ ভরে যায়। আর কতদিন এভাবে চলবে? সব যেন ঠিক হয়েও ঠিক নেই ওদের মাঝে। কিছু একটা অনুপস্থিতি স্পষ্ট ভাসে দুজনের সম্পর্কে। মনের দুঃখে মত্ত রাহিতা আজানের ধ্বনি শুনে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে লুটিয়ে পড়ে সেজদায়। মহান আল্লাহর কাছে নিজের কষ্টের ফরিদায় শেষে বারান্দা চলে যায়। সন্ধ্যা শেষের শান্ত পরিবেশ ওর অশান্ত মনকে শান্ত করতে কিছুটা সক্ষম হলো। সেখানে চেয়ার পেতে রেলিংয়ে রাখা হাতের উপর মাথা টেকে একদৃষ্টে আকাশ দেখতে মগ্ন হলো রাহিতা। এভাবে কেটে গেল বেশ অনেকক্ষণ। সময়ের হুঁশ ফিরতেই রাহিতা রুমে প্রবেশ করে। ঘড়ির দিকে তাকাতেই খেয়াল হলো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। একই সাথে খেয়াল করে স্বপ্নিল উঠে গেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই উঠেছে। সেভাবে বিছানা ছেড়ে দরজা দিকে হেঁটে যাচ্ছে। স্বপ্নিলকে রুমের বাইরে যেতে দেখে রাহিতা প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? রাহিতার কথায় স্বপ্নিল থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বারান্দার দিকে তাকাতেই রাহিতার অবয়ব নজর কাড়ে ওর। মুহূর্তে রাহিতার নিকট চলে আসে স্বপ্নিল। ওকে দেখে বলে, তোমাকে খুঁজতে যাচ্ছিলাম, অনেকক্ষণ আগে উঠেছি। তুমি এতক্ষণ রুমে আসছিলে না, তাই দেখতে যাচ্ছিলাম কোথায় আছো। স্বপ্নিলের কথায় মনে মনে হাসে রাহিতা। ওকে কিছুক্ষণ রুমে পায়নি বলে এই অসুস্থ শরীরে খুঁজতে যাচ্ছিল। অথচ সে ব্যক্তি কখনো মুখে স্বীকার করে না ওকে ভালোবাসে। রাহিতার ভাবনার মাঝে স্বপ্নিল ওর হাত ধরে বলে, এই রাতের বেলা একা একা বারান্দায় কি করছিলে রাহি? এমনি আকাশ দেখছিলাম, কিন্তু আপনার হাত এত গরম কেন? জ্বর কি বেড়েছে? দেখি মাথাটা। কথা বলতে বলতে স্বপ্নিলের কপালে হাত রেখে আটকে উঠে সে। ভীষণ জ্বর স্বপ্নিলের। সদ্য ঘুম থেকে উঠা ফোলা ফোলা চোখ দুটোর লালচে ভাব কমেনি এখনো। সেভাবেই স্বপ্নিলের হাত ধরে বিছানার দিকে এগিয়ে আনে রাহিতা। ওকে বসিয়ে দিয়ে কড়া গলায় বলে, তখন ভাত খাওয়ার পর জ্বরের ঔষধ খাননি আপনি, তাই না? জ্বরের মাঝেও স্বপ্নিলের গা ছাড়া ভাব কমে না। সে বেশ সহজভাবে মাথা নাড়িয়ে স্বীকার করে ওষুধ খায়নি। রাহিতা হতাশ হয়। এখন তো খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। তাই স্বপ্নিলকে জিজ্ঞাসা করে কি খেতে চাইছে সে। কিন্তু খাটে হেলান দিয়ে আদাশোয়া স্বপ্নিল চোখ বন্ধ করে জবাব দেয়, সামান্য জ্বর এসেছে রাহি, আমার এরকম জ্বরের অভ্যাস আছে। এতে এত টেনশন নেওয়ার কিছু নেই, কাল সকালে ঠিক হয়ে যাবে। সামান্য জ্বর, তাই না? হাত কপাল পুড়ে যাচ্ছে আপনার। এক কাজ করি, থার্মোমিটার নিয়ে আসি, মেপে দেখি আগে কেমন জ্বর, তারপর ওষুধ খাবেন তো নাকি? কোনো প্রয়োজন নেই, বলছি তো এসবের দরকার নেই। স্বপ্নের তেড়া কথায় রাহিতার বেশ রাগ হয়। সে রেগে কিছু বলবে এর আগে রুমে প্রবেশ করেন দিলারা বেগম। দুজনকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তাকে দেখে রাহিতা হতাশ সুরে বলে ওঠে, আপনি ঠিকই বলেছিলেন মা, আপনার ছেলে ঔষধ খায়নি, এখন জ্বর বেড়ে গেছে, মাপতেও দিচ্ছেন না জ্বর। কত আবার বলছে ঔষধ নাকি খাবেন না, তার এমন জ্বরের অভ্যাস আছে, অথচ শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্বপ্নের প্রতি রায়তার চিন্তা দেখে দিলারা দীর্ঘশ্বাস পেলেন। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলেন, তোর সমস্যা কি স্বপ্নের? তখন ওষুধ খাসনি, এখনো খেতে চাইছিস না? এই বয়সে এসে বউয়ের সামনে মার খেতে চাস নাকি? উফ মা, ভালো লাগছে না, এখন কথা বলো না তো প্লিজ, মাথা প্রচণ্ড ব্যথা। স্বপ্নের কণ্ঠে ক্লান্তি মেশানো। মাথার উপর হাত। তা দেখে দিলারা বেগম বলেন, আমি নরম করে ভাত বসাচ্ছি তোর জন্য, পাতলা ঝোল দিয়ে খাইয়ে দিব একটু পর। না খেতে চাইলেও লাভ নেই, আমি তোর বউয়ের মতো নরম নই, একদম পিটিয়ে সোজা করে দিব বলে দিচ্ছি। এক নাগাড়ে কথাগুলো শেষ করে রুম ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নের সেদিকে করুণ চোখে তাকিয়ে থাকলে রায়তা হেসে বলে, ঠিক হয়েছে, আমি কিছু বলি না দেখে আমার সাথে যা ইচ্ছা তাই করেন। এবার মাকে মানা করে দেখান দেখি কিভাবে পারেন। কথাটা বলে রায়তা উঠে যেতে নিলে স্বপ্নিল ওর ওড়নার কিনারা টেনে ধরে বাম হাত দিয়ে। রায়তা পিছু ফিরতেই ব্যাকুল কণ্ঠে শুধায়, তুমি আবার কোথায় যাচ্ছ? থাকো না আমার সাথে, ভালো লাগছে না আমার। স্বপ্নিলের কথায় রায়তার হাসি প্রস্ত চওড়া হয়। ওর হাত থেকে ওড়না ছাড়িয়ে নিতে নিতে বলে,
থার্মোমিটার আনতে যাচ্ছি, মাপতে হবে তো জ্বর কত। আমি আবার কই যাব? বসুন, চুপচাপ আসছি। রায়তার জবাবে স্বপ্নিল শান্ত হয়। যথারীতি দিলারা বেগম জোর করে ওকে খাইয়ে দিয়ে যাওয়ার পর রায়তার ওষুধ খাইয়ে দেয়। কিন্তু ততক্ষণে 103 ডিগ্রির মতো জ্বর এসে গেছে স্বপ্নিলের। সে শুয়ে আছে নিশ্চলভাবে। চিন্তিত রায়তা কিছুক্ষণ পর ঠিক করলো স্বপ্নিলের মাথায় জলপটি দিয়ে দেবে। যেমন ভাবনা তেমন কাজ। রায়তা উঠে গেল, বাথরুম থেকে মগ ভরে ঠান্ডা পানি এনে তাতে রুমাল ভিজিয়ে পট্টি দিতে থাকলো স্বপ্নিলের মাথায়। খাওয়ার আগে তেজ দেখালো জ্বরের প্রকোপে এখন নিস্তেজ স্বপ্নিল। চোখ মুখ লালছে তার, তবু জ্বরের মাঝে শক্ত করে ধরে আছে রায়তার এক হাত। সে হাত সরিয়ে নিতে গেলে দুর্বল কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, প্লিজ হাত ছেনো না রাহি। স্বপ্নিলের এমন আগতি শুনে রায়তার বুকে ধূপ করে উঠল। শক্ত করে ওর হাত ধরে রেখে গায়ের উপর কাঁথাটা ভালোভাবে টেনে ওকে মুড়িয়ে দিল। কিছুক্ষণ সেভাবে জলপটি দেওয়ার মাঝে স্বপ্নিলের তাপমাত্রা কিছুটা কমে এলো। ওর মাথা ব্যথা থামার কোনো নাম নেই। আস্তে করে ওর হাত ছাড়িয়ে মগ ও রুমাল সরিয়ে সাইড টেবিলে রেখে এক দীর্ঘশ্বাস ফেলল রাহিতা। তবে সন্ধ্যায় ঘুমানোর কারণে স্বপ্নিলের ঘুম ধরছে না। মাথা ব্যথার দরুন চোখ মুখ কুঁচকে রেখেছে বাজেভাবে। তবু রায়তা কিছু বলছে না। কিছুক্ষণ বিরতির পর স্বপ্নিলকে লক্ষ্য করে রায়তা মৃদু সুরে ওর মাথায় হাত রেখে বলল, মাথা বেশি ব্যথা করছে, টিপে দিব? স্বপ্নিল হ্যাঁ বা না কিছুই বলল না। চোখ মেলে এক পলক রায়তার দিকে তাকালো শুধু, ব্যাস। তাতে যেন সবটা বুঝে নিল সে। চুপচাপ স্বপ্নিলের চুলে বিলি কেটে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে টিপে দিতে লাগলো রাহিতা। আরামে পুনরায় চোখ বুজে ফেলল স্বপ্নিল। কিছুক্ষণ সেভাবে চলার মাঝে স্বপ্নিল যেন ঘুমিয়ে গেল। তাপমাত্রাও বেশ অনেকটা কম এখন। তা দেখে স্বস্তি নিঃশ্বাস পেলে আস্তে করে উঠে গেল রাহিতা। অর্থপর সময় নিয়ে এশা নামাজ পড়ে স্বপ্নিলের পাশে বিছানা বসলো। দোয়া শেষে ওর কপালে হাত রেখে ফু দিতেই স্বপ্নিল জেগে উঠল। চোখ মেলে শিউরে বসা মাথায় ওড়না পেঁচানো রায়তাকে দেখে মুচকি হাসলো সে। বিনিময়ে রায়তাও হাসলো। এতক্ষণে অল্প অল্প ঘামতে শুরু করেছে স্বপ্নিল। জ্বর ছেড়ে এসেছে প্রায়, তাই ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসলো সে। আলগোছে রায়তার হাত নিজের দুই হাতের মুঠো নিয়ে সময় নিয়ে চুমু খেলো। রায়তা কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নীরবে স্বপ্নিলের কাণ্ড দেখে গেল শুধু। চুমু শেষে রায়তার হাত নিজের বুকের সাথে ঠেকিয়ে স্বপ্নিল হঠাৎ বলল, আমায় এত ভালোবাসো কেন রাহি? এবার স্বপ্নিলের মুখে ভালোবাসার কথা শুনে রায়তা চমকায়, তবুও মুখে কিছু বলে না। দেখে স্বপ্নিল বলে, এতটাই যখন ভালোবাসো তবে কখনো মুখে বলনি কেন? আপনি ভালোবাসেন আমায়? স্বপ্নিলের প্রশ্নের জবাবে রায়তা পাল্টা প্রশ্ন করলো। ওর প্রশ্নে স্বপ্নিল শান্ত চোখে তাকালো, মাথা নিচু করে হালকা হাসলো। রায়তা চোখে চোখ রেখে বলল, তুমি কি বুঝো না? সব সময় শুধু বুঝলেই হয় না স্বপ্নিল। সামনের মানুষটাকে মাঝে মধ্যে মুখে বলেও বোঝাতে হয়, নয়তো অনেক সময় শুধু বোঝার মতো ধৈর্য থাকে না। মাথা নিচু করে জবাব দিল রাহিতা। ওর কথা স্বপ্নিল ভ্রু কুচকায়। রায়তার মুখে স্পষ্ট বিষাদের চিহ্ন, যেন কোনো কিছু নিয়ে ভীষণ দ্বিধায় আছে। ও কি বলেছে বুঝতে না পেরে স্বপ্নিল প্রশ্ন করে, মানে কিছু হয়েছে কি? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, আপনার শরীর ভালো না, শুয়ে পড়ুন, ঘুমানোর চেষ্টা করুন, রাত অনেক হয়ে গেছে, আজ রাত জাগাটা উচিত হবে না। কিন্তু রাহি, আমি অনেক ক্লান্ত স্বপ্নিল, সব কিছু থেকেই। আমায় একটু রেস্ট নিতে দিন। এবার স্বপ্নিল আর কথা বলে না। মেয়েটা এমনিতে অনেকক্ষণ সেবা যত্ন করেছে ওর। রায়তার বিশ্রামের প্রয়োজন। আর কথা না বাড়িয়ে স্বপ্নিল হাত ছেড়ে দেয় রায়তার। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে রায়তা পাশ ফিরে শুয়ে পড়ে। ওকে দেখতে দেখতে শুয়ে পড়ে স্বপ্নিল নিজেও। সেভাবেই রাত কেটে যায় দুজনের নিভৃতে। পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙে স্বপ্নিলের। জ্বরের কারণে হোক বা এ কদিনের জেট ল্যাগ, সব মিলিয়ে 11টা বাজে ওর উঠতে উঠতে। জ্বর সেরে শরীর ভালো লাগছে এখন। আড়ামোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে যায় সে। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো বাড়িতে কোথাও রায়তাকে খুঁজে পায় না সে। স্বপ্নিল অবাক হয়। শেষমেশ দিলারা বেগমের কাছে যেতেই ওকে জবাব না দিয়ে সরাসরি নাস্তার টেবিলে নিয়ে আসেন উনি। মায়ের চাপে চুপচাপ খেতে বসে স্বপ্নিল। ব্রেডের জ্যাম লাগিয়ে মুখে দিতে দিতে জিজ্ঞাসা করে, রাহিতা কে কই মা? জানো তুমি, সকাল থেকে ওকে দেখছি না। ছেলের প্রশ্ন ও উদ্বিগ্নতা কিছুক্ষণ আর চোখে লক্ষ্য করেন দিলারা বেগম। অর্থপর ধীরে সুস্থে গম্ভীর মুখে বলেন, রাহিতা চলে গেছে। মায়ের কথা মাত্র খাবার গিলতে নেওয়া স্বপ্নিলের গলবিলে খাবার আটকে যায়। ওকে কাশতে দেখে উঠে গিয়ে ছেলের পিঠ চাপড়ে দিয়ে
পানি এগিয়ে দেন দিলারা বেগম। কোনো মতে নিজেকে সামলে নেয় স্বপ্নিল। তবুও মায়ের কথার প্রশ্নের দল মাথায় ভিড় জমায়, হৃৎপিণ্ড কেঁপে ওঠে ওর। রায়তা চলে গেছে মানে? নিজ রুমে একা একা পায়চারি করছে স্বপ্নিল। মায়ের বলা একটা কথাই সারা মাথা জুড়ে ঘুরপাক কাটছে, রায়তা চলে গেছে। এই একটা বাক্যই যেন স্বপ্নিলের ধ্যান জ্ঞান শান্তিতে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। ব্যস্ত পায়ে ঘরে এসে রায়তার নাম্বারে ডায়াল করে স্বপ্নিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও যখন রায়তা ফোন ধরল না, তখন স্বপ্নিল চিন্তা পড়ে গেল, মেয়েটার ফোন ধরছে না কেন? আগে কখনো তো এমন হয়নি। দুশ্চিন্তার রেখা কপালে নিয়ে অস্থির স্বপ্নিল দ্রুত পায়ে হেঁটে যায় দিলারা বেগমের রুমে। তখন খাবার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেছেন তিনি, স্বপ্নিলকে জবাব দেননি। কিন্তু এবার স্বপ্নিল নাছোড় বান্দা, প্রসঙ্গ যখন রায়তা, তখন জবাব তো ওকে নিতেই হবে। দিলারা বেগম বিছানা বসে খবরের কাগজ পড়ছিলেন। রুমে দরজা ঠেলে শব্দ করে স্বপ্নিল ভিতরে এলে এক পলক চোখ তুলে ওর দিকে তাকিয়ে পুনরায় পেপার পড়ায় মনোযোগ দিলেন তিনি। মায়ের সামনে এসে স্বপ্নিল বেশ কবার ডাকলেও দিলারা বেগম বিশেষ সাড়া দিলেন না। এমন ভান করলেন যেন স্বপ্নিলকে দেখেও তিনি দেখেননি। মায়ের এনো ঠান্ডা আচরণে স্বপ্নিল মেজাজ হারালো, কণ্ঠ বাড়ি জিজ্ঞাসা করলো, রাহিতা কোথায় গেছে মা? আমি কি করে জানবো? নির্বিকারভাবে উত্তর দিলেন দিলারা বেগম। তার এত গাছাড়া কথা স্বপ্নিলের মোটেও পছন্দ হলো না। কোমরে হাত রেখে সে বলল, তুমি কি মজা করছো আমার সাথে? দেখো মা, আমি এখন মোটেও মজা করার মুডে নেই। প্লিজ বলো না রাহি কয়ে গেছে, আমার টেনশন হচ্ছে। কিসের টেনশন? এই যে এইভাবে হঠাৎ না বলে চলে গেল, আগে তো কখনো এমন করেনি। তবে আজ ওর কী হলো? সব ঠিক আছে তো? আমি জানি ও নিশ্চয়ই তোমায় না বলে কোথাও যায়নি। গেলে তুমি এতটা স্বাভাবিক থাকতে না। ও দিলারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে স্বপ্নিলের কথা শুনে পুনরায় পেপার পড়া শুরু করতে স্বপ্নিল এগিয়ে গিয়ে পেপার কেড়ে নিল তার হাত থেকে। ছেলের আচরণে বিরক্ত দৃষ্টিতে তাকালেন দিলারা বেগম। স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, এমন করছো কেন মা? কেন বলছো না রাহিতার ব্যাপারে? আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না? এবার দিলারা বেগম মুখ খুললেন। এতক্ষণ চেপে রাখা কথা বের করে বেশ শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তোর অবস্থা কেন বুঝবো? তুই কখনো রাহিতার অবস্থা বোঝার চেষ্টা করেছিস? স্বপ্নিল অবুঝের ন্যায় তাকিয়ে থাকে মায়ের দিকে, থেমে থেমে শুধায়, মানে? মানেটা খুব সহজ স্বপ্নিল। মেয়েটা এতদিন অপেক্ষায় ছিল তোর ভালোবাসায়। তোর থেকে স্ত্রীর যোগ্য মর্যাদা, কিন্তু তুই তো ওকে সেভাবে মূল্যই দিতি না। এখন রাহিতা গেল, তোর কি? আর থাকলেও বা তোর কি? মায়ের কথা স্বপ্নিল কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। জবাব দেওয়ার ভাষা হারিয়ে পেলে যেন। নিজেকে সামলে তেজি কণ্ঠে উত্তর দেয়, মা, তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? তুমি যা বলছো তা অনেক আগের কাহিনী। আমাদের বিয়ের শুরুটা কিভাবে হয়েছিল, কোন পরিস্থিতিতে হয়েছিল, আমার মানসিক অবস্থা তখন কেমন ছিল, সবটাই তুমি জানো। আমাদের সম্পর্কের পারিপার্শ্বিকতা তোমার থেকে লুকায়িত নয়। এখন দিন বদলেছে, আমি পাল্টেছি, রাহিতার প্রতি, আমাদের দুজনের সম্পর্কের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। তবু তুমি এখন এসব কথা কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক নাগাড়ে সবগুলো কথা বলে স্বপ্নিল থামে। মায়ের উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে চেয়ে রয় অনিমেষ। স্বপ্নিলের কথায় দিলারা বেগম তাচ্ছিল্যে হাসি হাসেন, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, তাই নাকি? রাহিতাকে কখনো বলেছিস এসব, নাকি নিজের মনেই সব ঠিক করে কল্পনার জগতে বাস করছিস? মায়ের কথায় স্বপ্নিলের চোয়াল শক্ত হয়। শীতল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, রাহিতা এসব বলেছে তোমায়? স্বপ্নিলের প্রশ্নে দিলারা বেগমের রাগ হয়। গর্দবটা এখনও রায়তাকে ভুল ভাবছে। তাতে দাঁত চেপে তিনি বলেন, রাহিতা কখনো কিছু বলে? এটা আমার চেয়ে ভালো তুই জানিস যে রাহি কখনো নিজের কষ্ট অন্যকে বলার মতো মেয়ে নয়। তোদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমাকে বলেনি, অন্য কাউকে তো মোটেও না। বরং আমি তোদের দুজনের মাঝে শীতল হওয়ার সম্পর্কের একটা সমাধান করতে ওর সাথে আলাপ করেছিলাম। কিসের আলাপ? ব্রু তুলে প্রশ্ন করে স্বপ্নিল। মায়ের কথাবার্তা খুব একটা সুবিধা ঠেকছে না ওর কাছে। স্বপ্নিলের প্রশ্নে এক দীর্ঘশ্বাস পেলে দিলারা বেগম সব খুলে বলেন। স্বপ্নিল বিদেশ থেকে ফিরে আসার পর সেদিন রায়তাকে ডেকে এনে কি বলেছিলেন তা বিস্তারিত বলতে স্বপ্নিলের চোখ মুখ আতঙ্কের রোশনি উকি দেয়। আলাদা হওয়ার কথা কানে আসতে এতক্ষণ ডিপডিপ করা হৃৎপিণ্ড বক্ষপিঞ্জরের বাইরে আসতে ধরে। নিজেকে সামলাতে ব্যর্থ স্বপ্নিল চেঁচিয়ে উঠে বলে, এসব কি বলছো মা? কিসের ডিভোর্স? আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি যাতে বিষয়টা ডিভোর্স পর্যন্ত গড়ায়। আমরা দুজন কখনো আলাদা হব না। আমি রাহিকে আমার থেকে আলাদা হতেই দিব না। স্বপ্নিলের কথা সরু চোখে ওর দিকে তাকিয়ে থাকলেন দিলারা বেগম। স্বপ্নিলের ক্রোধান্বিত অনলে ঘি ঢেলে বলেন, এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে বাপ।
তুই যখন রাহিদাকে মেনে নিতে চাসনি, আমি তখন রাহিদাকে কথা দিয়েছিলাম ও যদি কোনোদিন এই সম্পর্ক ছিন্ন করতে চায় আমি ওকে সাপোর্ট করব। কোনো বাধা দিব না, স্বেচ্ছায় ওকে যেতে দিব। এখন তুই চাইলেও। আমি চাইলেও মানে সব কিছু কি তোমাদের ইচ্ছে মতোই চলবে নাকি? আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? মায়ের কথা শেষ না হতেই ফুঁসে উঠে বলে স্বপ্নেল। ওর চোখ মুখ টকবক করছে রাগে। কি মনে করেছে এরা শাশুড়ি বৌমা সবসময় নিজেদের মর্জি ওর উপর চাপিয়ে দিবে আর সে চুপচাপ মেনে নেবে? অবশ্যই না। স্বপ্নেল আহমেদ নিজের বউকে কিছুতেই হাতছাড়া করতে পারবে না, অসম্ভব। মনে মনে এসব ভেবে মায়ের উদ্দেশ্যে ধীর কণ্ঠে স্বপ্নেল বলে ওঠে, দেখো মা, অনেক হয়েছে এসব। আমি আর তোমাদের কথা মানতে পারবো না। মগের মুল্লুক পেয়েছো নাকি? যখন মন চাইলেও আমার বিয়ে করিয়ে দিলে, আবার যখন মন চাইলেও বইকেও সরে দিলে। আমার দিকটা দেখে কেউ ভাবেই না আশ্চর্য। একটু থেমে বলে, তবে অনেক হয়েছে, আর নয়। তোমার কথা তো বাদই দিলাম, রাহিতার বেশি সাহস বেড়েছে দেখছি। আমায় না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্নিলের জীবন থেকে চলে যাওয়া কি এতই সহজ? ও হয়তো আসবে না স্বপ্নিল, জোর করবি না ওকে। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে। আসবে না মানে? ও আসবে না, ওর ঘাড় আসবে। কোথায় গেছে বলো? নিশ্চয়ই বাপের বাড়ি, তাই না? আর যাবেই না কোথায়, তাই তো? আমিও কেন যে বোকার মতো এতক্ষণ টাইম ওয়েস্ট করছিলাম, এখনই যাচ্ছি ওর মাথা থেকে সব ভূত বের করতে। আর তোমার সাথে তো এসে কথা বলছি, খবরদার আটকানোর চেষ্টা করবে না আমায়। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, না আসতে চাইলে তুলে আনবো ওকে। বেশি আহ্লাদি হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল স্বপ্নিল। দিলারা বেগম ওকে বেশ কয়েকবার ডাকার পরও সাড়া দিল না কোনো। ঝড় বেগে রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে স্বপ্নিলকে রেগে মেগে বাড়ি থেকে বের হতে দেখে তার অগোচরে হেসে উঠলেন